Good morning, all of you. Most welcome to my class. Especially today, I am going to present laissez-faire and mercantilism. It's a important topic in our syllabus, especially transformation of Europe. এই অবাধ বাণিজ্য নীতি এবং নিয়ন্ত্রিত বাণিজ্য নীতি আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অবাধ বাণিজ্য নীতি বা সরকার নিয়ন্ত্রিত বাণিজ্য নীতি আধুনিক ইউরোপের বা অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কিন্তু আমি আজকে তোমাদের আলোচনা করব। আগে আমাদের এটা জেনে নেওয়া দরকার, হোয়াট ইজ laissez-faire. Laissez-faire is a French phrase that translates to leave us alone. It refers to a political ideology that rejects the practice of government intervention in an economy. That means leave us alone. That is free or open trade or open market policy. অর্থাৎ laissez-faire হচ্ছে একটা ফরাসি শব্দ, যার অর্থ হচ্ছে একাকেই ছেড়ে দাও, এবং এটা বলাতে চাইছে যদি রাজনৈতিক আদর্শগত দিক বলা হয় তাহলে বলা হবে যে অর্থনৈতিক ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ বন্ধ করা, অর্থাৎ অবাধ বাণিজ্য বা নিয়ন্ত্রণহীন বাণিজ্য বা নিয়ন্ত্রণহীন অর্থনীতি এটাকে বোঝাচ্ছে। Further, the state is seen as an obstacle to economic growth and development. এবং ভবিষ্যতে কিন্তু সরকার বা রাষ্ট্র দেখছে যে অর্থনৈতিক যে উন্নতি বা যে গ্রোথটা বা ডেভেলপমেন্টটা সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। অর্থাৎ laissez-faire বা অবাধ বাণিজ্য নীতি, যেটা আমরা অষ্টাদশ শতাব্দীতে দেখে থাকি, বিশেষ করে আরো যদি একটু বিস্তারিত দেখি তাহলে দেখবে যে ব্রিটেনের যে অর্থনৈতিক ইতিহাসে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি নাকি না ব্যক্তি স্বাধীনতা ভিত্তিক অবাধ, যেখানে আমরা বলে থাকি নো ইন্টারভেনশন অফ গভর্নমেন্ট বা না হস্তক্ষেপ নীতি, যেটা নাকি দেশের শ্রী ও সম্পদ বৃদ্ধির সহায়ক। অর্থাৎ অবাধ বাণিজ্য নীতিটা একটা অষ্টাদশ শতাব্দীতেই আমরা ব্রিটিশ অর্থনীতিতে আমরা দেখেছি, যেটাকে কিন্তু আমরা স্বাধীনতা ভিত্তিক বা ফ্রিডম অর ফ্রি ট্রেড ইকোনমি অর laissez-faire যেটা কিন্তু আমরা দেখতে পাই। Great economics, especially Keynes, was the introducer of that term, that is the laissez-faire. অর্থাৎ কেনে হচ্ছেন এর আদি প্রবক্তা এই অবাধ বাণিজ্য নীতি বা laissez-faire এর। Adam Smith, as you know, father of economics, his writings Wealth of Nation in 1776, he also advised to free economy or laissez-faire policy, and he also advised to reject the maximum intervention of government, or so he wants to minimize intervention in economy. অর্থাৎ অ্যাডাম স্মিথ তার ওয়েলথ অফ নেশন গ্রন্থে কিন্তু এই অবাধ বাণিজ্য নীতিকে সমর্থন করেছেন, এবং তিনি বলতে চাইছেন যে ব্যক্তিগত অর্থনৈতিক স্বাধীনতাটাকে আমাদের একটু প্রায়োরিটি দেওয়ার দরকার। যদি দেশের সম্পদ বা অর্থনীতির একটা বিকাশ দরকার, তাহলে কিন্তু আমরা সরকারি নিয়ন্ত্রণটাকে একেবারে ন্যূনতম জায়গায় নিয়ে এসে আমরা কিন্তু অবাধ বাণিজ্য নীতিটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি, এবং স্বাধীন বা মুক্ত পরিবেশেই কিন্তু ব্যক্তির অর্থনৈতিক ক্ষমতার বিকাশ বা সর্বাঙ্গীন কল্যাণ সম্ভব। এবং যদি ব্যক্তির কল্যাণই সমাজের কল্যাণ হয়, তাহলে কিন্তু এই ব্যক্তি বা অবাধ বা মুক্ত বাণিজ্য নীতিকে কিন্তু মেনে নেওয়ার দরকার আছে। And Smith also tried to mention division of labor and also specialization, and specified
international specialization that he was introduced or advised. এইখানে কিন্তু স্মিথ এই ডিভিশন অফ লেবার বা শ্রম বিভাজনের কথা বলছে এবং স্পেশালাইজেশনের কথা বলছে, বিশেষীকরণের কথা বলছে, এবং যেটা কিন্তু আন্তর্জাতিক স্পেশালাইজেশনের কথা উল্লেখ করেছে। Now, what was the basic principles of laissez-faire economy? Very interesting. Basic principles of laissez-faire economy depends on specially the individual is the basic unit in society. That is the standard of measurement in social calculus. প্রথম যেটা আমরা বেসিক প্রিন্সিপালকে ধরি সেটা হচ্ছে ব্যক্তিগত, যেটাকে আমরা বেসিক প্রাইমারি ইউনিট বলে থাকি সমাজে, অর্থাৎ যে স্ট্যান্ডার্ড অফ মেজারমেন্টটা আছে সামাজিক ক্ষেত্রে সেটা কিন্তু ব্যক্তিগত, ইন্ডিভিজুয়াল। অ্যান্ড দেন দ্য ইন্ডিভিজুয়াল এনজয়েজ এ ন্যাচারাল রাইট টু ফ্রিডম। এই ব্যক্তি কিন্তু একটা প্রাকৃতিক অধিকার বা ন্যাচারাল রাইট, সেটা কি না টু ফ্রিডম, স্বাধীন বা মুক্ত একটা বিষয় তারা কিন্তু উপভোগ করে ব্যক্তি, এবং সেটা হচ্ছে ন্যাচারাল রাইট, প্রকৃতিগত। অ্যান্ড দেন দ্য ফিজিক্যাল অর্ডার অফ নেচার ইজ এ হারমোনিয়াস অ্যান্ড সেলফ রেগুলেটিং সিস্টেম। বলছে এই যে প্রকৃতির যে একটা নির্দেশ বা অর্ডার, যেটাকে আমরা ব্যক্তিগত নিয়ন্ত্রণাধীনের ক্ষেত্রে মেনে থাকি নিয়মবদ্ধভাবে, সেটা কিন্তু এই লেজি-ফেয়ার ইকোনমির একটা অন্যতম বৈশিষ্ট্য। অর্থাৎ লেজি-ফেয়ার ইকোনমির বৈশিষ্ট্য হচ্ছে এরকম না, ব্যক্তিগত স্বাতন্ত্রতা সমাজে যেটা আমরাকে বলে থাকি প্রধান বেসিক ইউনিট, এবং যেটা একটা ফ্রিডম বা স্বাধীনতা ভোগ করে, যেখানে একটা স্বাধীনতা আছে সেটা হচ্ছে ন্যাচারাল রাইট। আর যেখানে সামাজিক ন্যাচারাল যে অর্ডার বা নিয়মগুলো আছে সেগুলো কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। অর্থাৎ এই যে নিয়ন্ত্রণ বা এই যে প্রিন্সিপালস গুলো, সেগুলো কিন্তু আমাদের মেনে চললে তবেই ভাববো যে অবাধ বাণিজ্য নীতি হয়েছে। অর্থাৎ দ্য ইন্ডিভিজুয়াল and the natural right of freedom and the physical order of nature, that is the basic principles of laissez-faire of economy. And then purpose of laissez-faire, এই অবাধ বাণিজ্য নীতির পারপাসটা কি? That is the basic purpose of laissez-faire economy is to promote a free and competitive market that demands the restoration of the order and natural state of liberty that humans emerge from. বলছে প্রধান ভিত্তিটা হচ্ছে কি না, অবাধ অর্থনীতি, যেখানে আমরা প্রমোট করছি ফ্রি এবং কম্পিটিটিভ, অবাধ এবং প্রতিযোগিতামূলক বাজার, এবং যা ডিমান্ড করছে কিসের না, রেস্টোরেশন অফ দ্য অর্ডার অ্যান্ড ন্যাচারাল স্টেট অফ লিবার্টি, যেখানে অর্ডারের একটা পুনরাবৃত্তি বা যে একটা স্টেট অফ লিবার্টি, ন্যাচারাল স্টেট অফ লিবার্টি আছে, সেটাকে কিন্তু ইমার্জ করছে। অ্যান্ড দেন এ laissez-faire economy is thus characterized by the free movement of forces of supply and demand, free from any form of intervention by a government, a price setting monopoly or any other authority. laissez-faire বা অবাধ বাণিজ্য নীতি বা অর্থনীতিটা হচ্ছে এরকমই বৈশিষ্ট্য সম্পন্ন, যেখানে এই যোগান এবং ডিমান্ড বলতে এখানে চাহিদা এবং যোগানটা কিন্তু একটা অবাধ হবে, ফ্রি মুভমেন্ট অফ ফোর্সেস অফ সাপ্লাই এন্ড ডিমান্ড। আর কি থাকবে না, ফ্রি ফ্রম ইন্টারভেনশন বাই গভর্নমেন্ট, এবং সরকার নিয়ন্ত্রণ মুক্ত, কোন রকম সরকারি নিয়ন্ত্রণ থাকবে না। অ্যান্ড দেন এ প্রাইস সেটিং মোনোপলি, বলছে মূল্য নির্ধারণটা একেবারে কেন্দ্রীভূত, এককেন্দ্রিক হবে, মনোপলি হবে, এবং অর এনি আদার অথরিটি, অথবা যে কোনো ধরনের নিয়ন্ত্রণটা কিন্তু সেটা একমুখী হতে হবে, তবেই laissez-faire বা অবাধ বাণিজ্য নীতি হতে পারে। তবে আমরা এক্ষেত্রে বলে থাকি যে বাণিজ্যের ভিত্তিটা হবে কি না, বিনিময় প্রথা।
এবং সেটা কিসের বিনিময়ে? না মুদ্রার বিনিময়ে। আমরা অবাধ বাণিজ্য নীতিকে তখনই আমরা মেনে নেব যখন টাকা কড়ির পরিমাণ বাড়লেই দেশের কোনো ব্যক্তিগত লাভ হয় না ঠিকই, কিন্তু সেক্ষেত্রে আমরা অবাধ বাণিজ্য নীতি বা অবাধ যে বাণিজ্য সেটা কিন্তু আমরা দেখতে পাই। এবং আরো যেটা বড় কথা, যে পরবর্তীকালে আমরা যেমন থমাস ম্যালথাস বা ডেভিড রিকার্ডো বা জেমস মিল, এদের চিন্তাধারা নাকি আরো পরবর্তীকালে বিকশিত হয়েছে। এবং সেক্ষেত্রে আমরা জেনে থাকি যে এই অবাধ বাণিজ্য নীতিটা কিন্তু মুক্ত আর অবাধ প্রতিযোগিতা, এবং সেখানে কিন্তু মানুষকে কি করতে হবে না, কৃষি শিল্প বাণিজ্যের পরিচালনার ক্ষেত্রে নানা প্রকার যে বাধা নিষেধ নিয়ন্ত্রণ আছে সেগুলো মুক্ত করতে হবে, এবং পণ্যের যে মূল্যটা অর্থনৈতিক কার্যকলাপের প্রকৃত নিয়ন্ত্রণ সেটা কিন্তু একটা নির্দিষ্ট থাকবে, এবং মূল্য এমন ভাবে নির্ধারিত হবে সেখানে উৎপাদন খরচা কম হবে এবং ক্রেতারাও কিন্তু বেশ কিছু সুবিধা পেতে পারে। অবাধ বাণিজ্য নীতির ক্ষেত্রে এই একটা দিক। এখন ফর্মস অফ গভর্নমেন্ট ইন্টারভেনশন কিরকম থাকতে পারে না প্রোটেকশনিজম। Protectionism refers to any government regulations or policy that limits international trade. বলছে সরকারি নিয়ন্ত্রণ এতটাই থাকে সেটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে নিয়ম করে বা নীতি করে বা পলিসি করে সেটাকে নিয়ন্ত্রণ করা হয়। And protectionist policies foster domestic production and help the working class, but are detrimental the overall growth rate of the economy as they hinder competition. বলছে এই প্রোটেকশনিস্ট পলিসিটা যেটা থাকছে সেটা কিন্তু ডোমেস্টিক প্রোডাকশনকে অনেক সময় ব্যাঘাত করতে পারে বা মানে শ্রমিক শ্রেণীকে সাহায্য করতে পারে, কিন্তু ওভারঅল যে গ্রোথ রেট ইকোনমির সেক্ষেত্রে কিন্তু কম্পিটিশন মানে অভাবিত বা অযাচিত ভাবে কিন্তু চলতে থাকে। অ্যান্ড দেন অ্যান্টিট্রাস্ট লস অপোজ মনোপলিজ। বলছে অ্যান্টিট্রাস্ট যে লসটা মানে নিয়মটা আইনটা সেটা কিন্তু কি করছে না মনোপলিকে নিয়ন্ত্রণ করছে। ট্রাস্ট অ্যান্ড আদার অর্গানাইজেশনস অর প্র্যাকটিসেস দ্যাট ডু নট অ্যালাউ হায়ার পার্টিসিপেশন ফ্রম পোটেন্সিয়াল এন্টারপ্রেনার্স। বলছে এই অ্যান্টিট্রাস্ট লসটা কিন্তু মনোপলিকে, ট্রাস্টকে এবং আদার অর্গানাইজেশন অর প্র্যাকটিসকে অ্যালাউ করছে না। কোথায় না এই পোটেন্সিয়াল যে এন্টারপ্রেনারশিপ আছে যেখানে হায়ার মানে পার্টিসিপেশনের ক্ষেত্রে সেটা কিন্তু মনোপলির ক্ষেত্রে নিয়ন্ত্রণ করছে। While such laws seem to add to the concept of laissez-faire, they go against the Darwinist idea of survival of the fittest that laissez-faire prescribes. বলছে যে সকল ক্ষেত্রে এই আইনটাকে বা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এবং লেজি-ফেয়ার নীতি যেখানে বাস্তবায়িত হচ্ছে সেখানে কিন্তু এই ডারউইনের যে ওই কি যেন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এই থিওরিটা যেন বেশি করে প্রেসক্রাইব করছে লেজি-ফেয়ারের ক্ষেত্রে। লেজি-ফেয়ার পলিসিস সার্ভ অ্যাজ এ মোটিভেশন ফর দ্য প্রডিউসার টু হোম ইটস প্রোডাক্টস ইন রেসপন্সেস টু দ্য স্ট্যান্ডার্ড সেট বাই দ্য মার্কেট। বলছে লেজি-ফেয়ার পলিসিটা কিন্তু আমি আগেও বলেছিলাম যে মোটিভেশন করছে প্রোডাকশনের ক্ষেত্রে এবং বেশ অধিক পরিমাণ উৎপাদনের ক্ষেত্রে এবং রেসপন্সও করছে স্ট্যান্ডার্ড মার্কেটের ক্ষেত্রে, এবং দ্য প্রাইস সিস্টেম ইজ সাচ দ্যাট দ্য আউটপুট অ্যান্ড কনজাম্পশন লেভেলস আর determined by the varied discussions made by the households and firms through transactions in the marketplace. বলছে এই যে অর্থনৈতিক ব্যবস্থাটা এবং তার আউটপুট বা কনজাম্পশন যেটা লেভেল সেটা কিন্তু ডিপেন্ড করছে বা ভ্যারিড করছে কার উপর না হাউস হোল্ডস এবং ফার্মসের উপর, এবং তাদের ট্রানজেকশনটাও যেন মার্কেট প্লেসের উপর ডিপেন্ড করছে। অর্থাৎ এই অ্যান্টিট্রাস্ট লসটা কিন্তু অনেক ক্ষেত্রে এই একাধিপত্যকে বিজনেসের একাধিপত্যকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই। তবে একটা জিনিস আমার একটু জেনে নেওয়ার দরকার, লেজি-ফেয়ার নীতির ক্ষেত্রে কি নীতি বা নিয়মগুলোকে আমরা সাধারণভাবে ফলো করি। ল অফ কম্পিটিশন, দ্যাট মিনস
কম্পিটিশন ইজ দ্য বেসিক ল অফ লেজি-ফেয়ার, অর্থাৎ প্রতিযোগিতার নিয়ম। কারণ কি না, অবাধ এবং পূর্ণ প্রতিযোগিতা ছাড়া লেজি-ফেয়ার সম্ভব নয়। অ্যান্ড দেন ল অফ সেলফ ইন্টারেস্ট, অর্থাৎ সেলফ ইন্টারেস্ট ইজ দ্য ওয়ান অফ দ্য বেসিক কম্পোনেন্ট অফ লেজি-ফেয়ার, অর্থাৎ স্বার্থ রক্ষার নিয়ম। প্রত্যেক ব্যক্তি নিজ স্বার্থে নিজ মঙ্গল সাধনে কিন্তু সচেষ্ট হয় যে পদ্ধতিতে, সেটা হচ্ছে স্বার্থ রক্ষার নিয়ম। ল অফ সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, হুইচ আই হ্যাভ মেনশন ইন মাই পিপিটি, চাহিদা এবং যোগানের নিয়ম, এর মধ্যেই কিন্তু মূল্যস্তর নির্ধারিত হয়। কিভাবে? ল অফ সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কন্ট্রোল লেজি-ফেয়ার। ইফ দ্য সাপ্লাই ইজ টু মাচ, দেন minimize the market price, and the demand is too much high, then the price rate is too much high. অর্থাৎ যদি যোগান বেশি হয় তাহলে দাম কমে, চাহিদা বাড়লে দাম বাড়ে। আবার যদি চাহিদা থেকেও বেশি অধিক উৎপাদিত হয়, অর্থাৎ যোগান যদি বাড়ে, তাহলেও কিন্তু জিনিসপত্রের দাম কমে। অর্থাৎ চাহিদা যোগানের উপর কিন্তু লেজি-ফেয়ার নীতিটা ডিপেন্ড করছে। অ্যান্ড দেন ল অফ ওয়েজেস, বলছে মজুরি আইন বা শ্রম নিয়ম, যেটা আইন নিয়ম আর কি, চাহিদা যোগানের সূত্রের দ্বারা শ্রমিকদের মজুরি নির্ধারিত হবে। অর্থাৎ ল অফ ওয়েজেস ডিপেন্ডস অন ল অফ সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। অ্যান্ড দেন ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ, ল অফ ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ, আন্তর্জাতিক বিনিময়। এই ল অফ কম্পিটিশন, ল অফ সেলফ ইন্টারেস্ট, ল অফ সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, ল অফ ওয়েজেস অ্যান্ড ল অফ ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ is the basic component, or are the basic component of laissez-faire, or the free trade system, or free trade economy, or free economy, or laissez-faire system. And then advantages of laissez-faire, that is the autonomy. That means there is no control, only the monopoly carried on to the company or the person. Autonomy. A laissez-faire economy gives businesses more space and autonomy from government rules and regulation that would make business activities harder and more difficult to proceed. Such an environment makes it more viable for companies to take risks and invest in the economy. Moreover, it provides companies with a greater incentive to try and maximize profits. আমি আগেই বলেছিলাম যে এই অটোনমিটা, মানে স্বনিয়ন্ত্রণ, এটা কিন্তু লেজি-ফেয়ার ইকোনমির একটা প্রধান দিক। এর ফলে কি না, ব্যবসার বিস্তার ঘটে। এর ফলে কি না, সরকার নিয়ন্ত্রণের ফলে বা রুল রেগুলেশনের ফলে অনেক সময় বিজনেসের ব্যাঘাত ঘটে, সেটা থেকে মুক্ত থাকে। এবং শুধু তাই নয়, এই লেজি-ফেয়ার যে একটা এনভায়রনমেন্ট, যেটা কিন্তু কোম্পানিগুলোকে রিস্ক নিতে এবং ইনভেস্ট করতে অনেক ক্ষেত্রে কিন্তু সাহায্য করে। তারা অনেক বেশি রিস্ক নিতে চায় এই অটোনমি সিস্টেমের মাধ্যমে, এবং তারা চেষ্টা করে ব্যবসার বিস্তার ঘটাতে, তারা ইনভেস্ট করে বেশি পরিমাণে যাতে ব্যবসা বাড়ে। Moreover, it provides companies with a greater incentive to try and maximize profit. আমি যেটা বলেছিলাম যে এই ব্যবসার মাধ্যমে, এই লেজি-ফেয়ার অবাধ বাণিজ্য নীতির মাধ্যমে কিন্তু অনেক বেশি ইনসেন্টিভ আয় করা যায় এবং তারা ম্যাক্সিমাম প্রফিটটা ইনকামের চেষ্টা করে। অ্যান্ড দেন ইনোভেশন। ইনোভেশন দ্যাট মিনস মানে নতুন নতুন আবিষ্কার। কি না, এই লেজি-ফেয়ার ড্রাইভেন বাই দ্য নিড টু প্রোভাইড দেয়ার প্রোডাক্টস উইথ মার্কেট অ্যাডভান্টেজ, companies are compelled to be more creative and innovative in their approach. The practice leads to technological advancement in addition to economic growth. বলছে দেখো, ইনোভেশন কিন্তু মোটিভটা অনেক বেশি বেড়ে যায় এই লেজি-ফেয়ার নীতির মাধ্যমে। কারণ আমি আগেই বলেছিলাম, অটোনমির মাধ্যমে কিন্তু আমরা অনেক বেশি মার্কেট অ্যাডভান্টেজটা নিতে পারি, এবং কোম্পানি বাধ্য হয় তাদের ক্রিয়েটিভিটি বাড়াতে, তাদের নতুন নতুন আবিষ্কারের করতে, বা তারা নতুন কোনো অ্যাপ্রোচ নিতে, এবং তারা চেষ্টা করে টেকনোলজিক্যাল কিছু অ্যাডভান্সমেন্ট বা ইকোনমিক গ্রোথ বা অর্থনৈতিক বিকাশটাকে বৃদ্ধি করার জন্য। অর্থাৎ দেখো, ইনোভেশনের ক্ষেত্রে তারা কিন্তু একটা বিস্তার পরিসর পেয়ে যায় লেজি-ফেয়ার নীতির মাধ্যমে। তারা চেষ্টা করে নতুন নতুন আবিষ্কার করার, তারা চেষ্টা করে নতুন নতুন টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্ট গুলো আছে সেগুলোকে নেওয়ার, তারা চেষ্টা করে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটানোর, তারা চেষ্টা করে মার্কেটে যে অ্যাডভান্টেজ গুলো আছে সেগুলো নেওয়ার। তার জন্য তারা নতুন নতুন প্রোডাকশন, নতুন নতুন টেকনোলজি তারা ইনভেস্ট করার চেষ্টা করে। অ্যান্ড দেন অ্যাবসেন্স অফ ট্যাক্সেস, বলছে এইখানে রাজস্ব পুরোপুরি নেই,
ট্যাক্স বলতে শুল্ক বলতে কিছু নেই, শুল্কহীন, অ্যাবসেন্স অফ ট্যাক্সেস। And then lastly, the absence of taxes leaves companies and employees alike with greater spending power. বলছে এই যে মানে বিশুল্ক, এই বিশুল্ক বা শুল্কহীন ব্যবস্থাটা কিন্তু কোম্পানিকে অনেক বেশি অ্যাডভান্টেজ দেয় বা এমপ্লয়িজকে অনেক বেশি ক্ষমতা দেয়, এবং ইট অলসো ডিসকারেজ করাপশন দ্যাট ক্যান অ্যারাইজেস অ্যাজ এ রেজাল্ট অফ ব্যুরোক্র্যাটস উইথ লিমিটেড নলেজ বাট ইমেন্স ডিসাইসিভ পাওয়ার। বলছে এটা কিন্তু আরো বেশি মানে করাপশন যে সেগুলোকে ডিসকারেজ করছে, অর্থাৎ এখানে কোনো রকম ভাবে ভেজাল দেখা যাবে না এবং চেষ্টা করবে তারা, তবে হ্যাঁ ব্যুরোক্র্যাট আমলাতান্ত্রিক একটা চিন্তা ভাবনা গড়ে ওঠে এবং সেখানে কিন্তু পাওয়ার বা ক্ষমতার একটা উৎসর জায়গা পেয়ে যায়। ডিসঅ্যাডভান্টেজেস অফ লেজি-ফেয়ার, ইনকাম ইনইকুয়ালিটি। অ্যাকর্ডিং টু থমাস হবস, the presence of absolute autonomy in a state of nature economy creates a situation of chaos for both producers and consumers. বলছে আয়ের ক্ষেত্রে একটা অসাম্য লক্ষ্য করা যায়, অর্থাৎ থমাস হব দেখানোর চেষ্টা করছেন যে এই যে অ্যাবসলিউট অটোনমি, একেবারে মানে কি বলবো চরম অটোনমি বলতে যা বোঝায়, বিশেষ করে স্টেট অফ নেচার ইকোনমির ক্ষেত্রে, সেটা কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি করে যেটা একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করে। কার ক্ষেত্রে? না উৎপাদকেরও ক্ষেত্রে এবং গ্রাহকদের ক্ষেত্রেও। সাচ অ্যান ইকোনমি ক্যান লিড টু ইনইকুয়ালিটি অফ ইনকাম, অর্থনৈতিক আয়ের ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করে, অ্যান্ড ওয়েলথ এবং সম্পদের ক্ষেত্রে, দ্যাট মে কন্ট্রিবিউট টু এ ভিসিয়াস সাইকেল wherein inheritance plays a key role in financial placement within society. বলছে এই যে অর্থনৈতিক ক্ষেত্রে একটা অসাম্য তৈরি করলো, আয়ের ক্ষেত্রে একটা অসাম্য তৈরি করলো এবং সম্পদের ক্ষেত্রে একটা অসাম্য তৈরি করলো, যেটা কিন্তু এই সমাজে একটা অস্থিরতার বা ফাইন্যান্সিয়াল যে একটা অসাম্যতা সেটা কিন্তু তৈরি করলো, যেটা কিন্তু সামাজিক ক্ষেত্রে একটা অসাম্য লক্ষ্য করা যায়। As put forward by Adam Smith, monopolies can emerge wherein they control supply, charge higher prices and pay lower wages to workers. বলছে এই মনোপলির ক্ষেত্রে, যেটা এককেন্দ্রিকতার ক্ষেত্রে যেটা দেখা যায় যে কন্ট্রোল করছে সাপ্লাই থেকে শুরু করে, চার্জ থেকে শুরু করে, প্রাইস থেকে শুরু করে, ওয়েজেস থেকে শুরু করে সবকে না কোম্পানি। সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে চার্জ হায়ার প্রাইস করেছে, কিন্তু শ্রমিকদের ক্ষেত্রে যে ওয়েজেস বা পারিশ্রমিক সেটা কম দিচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু একটা দেখা যাচ্ছে সামাজিক অসাম্য এবং পেইং এর ক্ষেত্রে একটা অসাম্যতা সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ সাপ্লাইয়ের ক্ষেত্রেও, কন্ট্রোলের ক্ষেত্রে বা চার্জের ক্ষেত্রে বা ওয়েজেসের ক্ষেত্রেও কিন্তু একটা অসাম্য লক্ষ্য করা যায়, যেটা কিন্তু ইন্টারেস্ট অফ দ্য এন্টায়ার সোসাইটি। বলছে সমাজের সামগ্রিক যে চাহিদা সেটা কিন্তু পূর্ণতা পায় না এই লেজি-ফেয়ার সিস্টেমের মাধ্যমে। আমি যেটা আলোচনায় তোমাদের বলছিলাম, লেজি-ফেয়ার ইকোনমি of the interest of the section of the society. বলছে এই অবাধ বাণিজ্য নীতি, অর্থনীতি কিন্তু কখনোই সামগ্রিক সমাজের চাহিদা প্রতিফলিত করে না। ইট মে ক্রিয়েট অনলি টু দ্য মেজরিটি অর দ্য অ্যাফ্লুয়েন্ট ক্লাস। শুধুমাত্র মেজরিটি বা প্রধান প্রতিপক্ষ বা বেশ সম্পদশালী শ্রেণীর ক্ষেত্রেই কিন্তু এটা গৃহীত হয়ে থাকে। দেয়ার বাই পাবলিক গুডস উইথ পজিটিভ এক্সটার্নালিটিস such as education and healthcare may not be equally distributed in society. বলছে এই যে শিক্ষা বা স্বাস্থ্য সমানভাবে কিন্তু সমাজে ডিস্ট্রিবিউশন হয় না বা প্রতিফলিত হয় না। whereas goods with negative externalities may be over consumed. অনেক ক্ষেত্রে এই দ্রব্য সামগ্রীর ক্ষেত্রে অনেক সময় সংরক্ষণের একটা চিন্তা ভাবনা থেকে থাকে, নেগেটিভ একটা চিন্তা ভাবনা থেকে। laissez-faire is now more an adjective to denote the prevalence of its associated features. বলছে এই লেজি-ফেয়ারটা কিন্তু বর্তমানে এটা একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেটা কিন্তু দেখানোর চেষ্টা করেছে যে এর যে অ্যাসোসিয়েটেড ফিচার্স গুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করার। ইন আইসোলেশন, দ্য ইকোনমিক থিওরি ক্যান লিড টু হিউজ গ্যাপস ইন ওয়েলথ, ইনজাস্টিসেস অ্যান্ড ইন সাম কেসেস রিসেশন। ইন দ্য late 19th century, most economies in the West were dominated by liberal policies encouraged by laissez-faire. বলছে এই যে একটা সামগ্রিক অসাম্য
এবং ঊনবিংশ শতাব্দীতে যে অর্থনৈতিক ক্ষেত্রে যে একটা পশ্চিমী চিন্তাভাবনা ডমিনেট করার চিন্তাভাবনা বা লিবারেল পলিসি বা এই যে এনকারেজ ক্ষেত্রে, সেটা লেজিফেয়ারের ক্ষেত্রে দেখা গিয়েছে, সেটা কিন্তু প্রচুর পরিমাণে একটা সম্পদের ক্ষেত্রে যে ইকোনমিক থিওরি বা সম্পদের ক্ষেত্রে যে একটা বিরাট গ্যাপ বা যে একটা অসাম্য, ইনজাস্টিস, সেগুলো কিন্তু আমরা এই লেজিফেয়ারে দেখতে পাই। অ্যান্ড দেন ফাইনাল ওয়ার্ডস, লেজিফেয়ার অ্যালোন ইজ নট এনাফ টু গাইড অ্যান ইকোনমি। অবাধ বাণিজ্য নীতি কখনোই কোনো অর্থনীতির একমাত্র নিয়ন্ত্রণ হতে পারে না, বাট উইথ এ প্রপার ব্যালেন্স বিটুইন দ্য পাওয়ার গিভেন টু দ্য গভর্নমেন্ট অ্যান্ড ফ্রিডম অফ মার্কেট ফোর্সেস, ইকোনমিজ ক্যান ফ্লারিশ উইথ মিনিমাইজড রিস্ক। বলছে কিছু একেবারে পুরোপুরি নিয়ন্ত্রণহীন নয়, কিছুটা ব্যালেন্স আকারে সরকার নিয়ন্ত্রণ করবে এবং কিছুটা মার্কেট ফ্রিডম একটা ফোর্সেস কাজ করবে, তবেই কিন্তু অর্থনৈতিক উন্নতি বা সামগ্রিক উন্নতি সম্ভব, এবং সেক্ষেত্রে রিস্ক অনেকখানি কম থাকে। অর্থাৎ অবাধ বাণিজ্য নীতি কিন্তু এটা আমাদের শেখায় যে অবাধ বাণিজ্য নীতি পুরোপুরি একমাত্র সমাধান নয়, অর্থনৈতিক ক্ষেত্রে নিয়ন্ত্রণেরও কিছুটা প্রয়োজন, তবে সেটা প্রয়োজন ভিত্তিক এবং সেটা যেন অবশ্যই সেটা মার্কেট ফোর্সকে এনকারেজ করে এবং সেটা অর্থনীতি ফ্লারিশের ক্ষেত্রে উপযোগী হয় বা রিস্ক নিয়ন্ত্রণের ক্ষেত্রে গ্রহণযোগ্য হয়, তাহলেই কিন্তু লেজিফেয়ার নীতি কার্যকরী হবে বা বাস্তবায়িত হবে, যেটার দ্বারা অর্থনৈতিক সমৃদ্ধি বা অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে। অর্থাৎ আমরা এটা বুঝতে পারলাম যে অবাধ বাণিজ্য নীতি বা লেজিফেয়ার কিন্তু আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা দিয়ে কিন্তু আমরা